আসসালামু আলাইকুম। ১৬ই জুলাই দিনটি এমনিতেই আমাদের জন্য খুবই বেদনার। গত বছর এই দিনে ওয়াসিম, আবু সাঈদ সহ বেশ কয়েকজনকে গুলি করে হত্যা করা হয়। জাতি যখন আজ তাদের স্মরণ করছিল, তখন আমরা যেটা দেখলাম যে গোপালগঞ্জে রীতিমতো তাণ্ডব চালালো আওয়ামী লীগ। আওয়ামী লীগ এবং তার বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। গত ১লা জুলাই থেকেই এনসিপি বা নাগরিক পার্টি সারা দেশে পদযাত্রা কর্মসূচি পালন করছে। এরই মধ্যে ১৫টি জেলায় তাদের কর্মসূচি শেষ হয়েছে এবং কোথাও আসলে কোনো সংঘাত সংঘর্ষ হয়নি, শান্তিপূর্ণ কর্মসূচি ছিল। ১৬ তারিখ তাদের কর্মসূচি ছিল গোপালগঞ্জে। এবং আমি যেটা দেখলাম যে ভারতীয় মিডিয়ায় গত কয়েকদিন ধরেই এই কর্মসূচি ঘিরে এক ধরনের উত্তেজনাকর খবর দেখছিলাম। ঢাকার দুই একজন অনলাইন অ্যাক্টিভিস্টও দেখলাম খবর দিচ্ছিলেন বা আহ্বান জানাচ্ছিলেন যেন বঙ্গবন্ধুর মাজারে হামলা না হয়, যেন কেউ ঘোষণা করেছিল যে বঙ্গবন্ধুর মাজারে হামলা হবে। এমন কোনো কর্মসূচি বা উস্কানি তো কারো পক্ষে ছিল না। তো আমরা যখন দেখলাম এই যখন অবস্থা, তখন আজ সকাল থেকেই, আজ বলতে বুধবার সকাল থেকেই সারা গোপালগঞ্জে রীতিমতো তাণ্ডব শুরু করে ছাত্রলীগ এবং আওয়ামী লীগের বিভিন্ন সংগঠন। শুরুতে তারা একটা পুলিশের গাড়িতে আগুন দেয়, কয়েকজন পুলিশ সদস্যকে মারধর করে, ইউনোর গাড়িতে আগুন দেয় এবং এনসিপির যে সমাবেশ স্থল ছিল সেখানে হামলা চালায়। তারপরে যেটা দেখা যাচ্ছে, সেনাবাহিনী পুলিশ এর এক ধরনের নিরাপত্তার মধ্যে এনসিপি নেতারা গোপালগঞ্জ গিয়ে পৌঁছান এবং একটা সংক্ষিপ্ত সমাবেশে তারা বক্তব্য রাখেন। ওই সমাবেশ থেকে যখন তারা ফিরছিলেন, তখন আসলে খুবই ভয়ঙ্কর একটা হামলাই হয়েছে। আমি যেটা দেখলাম বিভিন্ন ভিডিওতে, খুবই ভয়াবহ হামলা, গুলি হয়েছে, ককটেল নিক্ষেপ করা হয়েছে এবং পুরো গোপালগঞ্জে কয়েক ঘন্টা ধরে এই তাণ্ডব চলে। এনসিপির যে নেতারা তারা আটকে পড়েছিলেন তখন এসপির কার্যালয়ে। কয়েক ঘন্টায় এমন একটা পরিস্থিতি ছিল, তারপরে সেনাবাহিনী তাদেরকে উদ্ধার করে এবং গোপালগঞ্জ পার করে দেয়, আমরা যেটা দেখলাম। এবং পরবর্তীতে সেনাবাহিনী এবং পুলিশ অ্যাকশন নিয়ে পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এনেছে। কিন্তু গোপালগঞ্জে আজ যেটা হয়েছে এটা আসলে খুবই ভয়াবহ এবং গোপালগঞ্জের বার্তাটা আসলে লাউড অ্যান্ড ক্লিয়ার। আমরা যেটা দেখি যে গত এক বছরে আওয়ামী লীগের কোনো নেতা কর্মী ওইভাবে কখনো কোথাও অনুশোচনা প্রকাশ করেনি, এবং তারা যে অনুশোচনা প্রকাশ করবে না, বরং তারা যে শক্তি প্রয়োগের মাধ্যমে, সহিংসতার মাধ্যমে এই রাজনীতিতে ফিরতে চায়, গোপালগঞ্জের ঘটনা সেটার একটা পরিষ্কার বার্তা। এবং আওয়ামী লীগের ইতিহাস যদি দেখেন আপনি, সেখানে বল প্রয়োগটা একটা প্রধান, তাদের রাজনীতির মুখ্য হাতিয়ার। ২ নম্বর যে বিষয়টা, গত বছর আগস্ট থেকে দেখা যাচ্ছে যে এক ধরনের আওয়ামী লীগের পক্ষে সফট একটা বয়ান তৈরি করা হচ্ছে, এবং যারা করছেন এদের একটা অংশ আবার অতীতে আওয়ামী লীগ বিরোধী ছিলেন, সম্পাদক, বুদ্ধিজীবী, কলামিস্ট, টকশো আলোচক, বিশেষত টকশো আলোচক। তারা যেটা বলতে চান যে আওয়ামী লীগ ছাড়া বাংলাদেশ চলবে না, আওয়ামী লীগকে লাগবে, এবং যেন তারা আওয়ামী লীগের কোনো দোষী খুঁজে পান না। এখন দেখার খুব অপেক্ষায় যে গোপালগঞ্জের এই ঘটনার পর তারা কি বলেন। অবশ্য তারা একটা কথা বলবেন যে নাহিদরা কেন সেখানে গেলেন, এবং সেটার পক্ষে এক ধরনের প্রচারণা কিন্তু সোশ্যাল মিডিয়াতে আছেও। থার্ড যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, যে আমরা যেটা দেখলাম যে জুলাই অভ্যুত্থানের পর বাংলাদেশের যে অভ্যুত্থানের শক্তিগুলো বিভক্ত হয়ে যাচ্ছে ক্রমশ, তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে। এটা আসলে ক্ষমতার লড়াই। ক্ষমতার লড়াই খুব বাজে এবং কঠিন একটা জিনিস। আমরা যেটা দেখছি যে তাদের মধ্যে দ্বন্দ্ব বাড়ছে এবং তারা অনেকটাই মুখোমুখি অবস্থানে, এবং তাদের আওয়ামী লীগের কিছু স্লোগানও ঢাকায় শোনা গেছে। এই যখন অবস্থা, তখন গোপালগঞ্জ সম্ভবত এই সব পক্ষকেই খুব হুঁশিয়ার করছে। ঐক্য না হলে যে পরিণতি কেমন হতে পারে সেটার একটা ইঙ্গিত পাওয়া যাচ্ছে। যদি ঐক্য আসলে খুবই কঠিন, যেটা সম্ভবত মাও সেতুংয়ের কথা মাঝে মাঝে আমি আমার শোতেও বলি যে দ্বন্দ্ব চিরকালের, বন্ধুত্ব ক্ষণকালের। কিন্তু পৃথিবীর অনেক জাতি তার জাতীয় স্বার্থে ঐক্য করতে পেরেছে। বাঙালি সম্ভবত ইতিহাস তা পারেনি, একবারও সম্ভবত পারেনি। যদি বাংলাদেশকে এগিয়ে যেতে হয় এবং এই সব সংকটের একটা যৌক্তিক সমাধান খুঁজতে হয়, জাতীয় ঐক্যের আসলে কোনো বিকল্প নেই।